যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হবেন আসল খেলোয়াড়। কেউ কেউ শেখ হাসিনার অন্তর্বাস পর্যন্ত দেখিয়ে এসে কি বিভৎস চিৎকার তাদের। বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি উস্কে দিয়েছিলেন রিজভী। কথায় কথায় কলকাতায় আসতেন, কথায় কথায় শাড়ি কিনতেন, বইয়ের জন্য শাল কিনতেন, সেই শাল আগুনে ফেলে তিনি বলছেন না এই ভারতীয় পণ্য বয়কট করলাম। নেহাত আপনি ছোটদার পাল্লায় পড়েননি, পড়লে বুঝতে পারতেন। জানেন তো ছোটদাকে? বাংলার রাজনীতিতে একজন ছিলেন, ধুতি পাঞ্জাবি পরা, ইয়া বড় রিস্ক ছিল তার। দশকের আওয়ামী লীগ যারা করতেন বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, তারা অনেকে কিন্তু সোমেন মিত্র বা তার পরিবারকে চেনে। কেন চেনে সেটা একটু রিসার্চ করে নেবেন। আব্বাসি হুজুরের শুনছিলাম কিছুদিন আগে, বলছে পিঠের চামড়া উঠে যাবে এই সমস্ত যারা এই উপদেষ্টা হয়েছে। তার কারণ তিনি বলছেন কিছুদিন আগে মাত্র খতনা হয়েছে, তারপরে এগুলো মন্ত্রী হয়ে গেছে। রাজনীতি করা তো সোজা জিনিস। যে বাংলাদেশে যদি আগুন জ্বলে তাহলে উত্তর পূর্ব ভারতে আগুন জ্বলবে। আসলে কথাটা তাহলে মানে কি দাঁড়ালো? বাংলাদেশে তো আগুন জ্বলছে সে কবে থেকে। যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি মানুষের একটা অদ্ভুত বিশ্বাস কাজ করছে, একটা ভালোবাসা কাজ করছে, এবং তার অন্যতম কৃতিত্বের অংশীদার অবশ্যই বলতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার যে সহযোগী যারা জেনারেল রয়েছেন তাদের একাত্মবোধ। জনতা যখন অস্থির, সেনাবাহিনী তখন স্থির। জনতা যখন স্থির হয়ে গেছে, সেনাবাহিনীকে তখন অস্থির দেখাচ্ছে। কিন্তু এটা প্রায় নিশ্চিত যে নাইমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন সেনানিবাসের আশেপাশে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে সেখানে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে সেনাপ্রধান। কোনো রকম সভা সমাবেশ করা যাবে না। গভীর পানির মাছ ওয়াকারুজ্জামান দক্ষিণ পূর্ব এশিয়ার একজন সেরা রাজনীতিবিদের তকমা অবশ্যই তিনি পাবেন। শেখ হাসিনা যার নাম, গোটা ভারতবর্ষ জুড়ে এক অদ্ভুত নৈঃশব্দ বিরাজ করছিল। যে কোনো ঝড়ের আগে এটা পূর্বাভাস। স্নায়ুযুদ্ধ তো বোঝেন আপনারা সকলেই, নিশ্চয়ই বোঝেন। এটা এই যে নার্ভ ওয়ার, এই নার্ভ ওয়ার বিভিন্ন সময় বিভিন্ন দেশে রাজনীতিতে এমনকি পারিবারিক জীবনেও অনেক সময় নার্ভ ওয়ার হয়। এই নার্ভ ওয়ার চলছে এখন বাংলাদেশে। এই নার্ভ ওয়ার চলছে একদিকে ক্যান্টনমেন্ট, সেনাপ্রধান এবং তার সহযোগী জেনারেলরা, অন্যদিকে ডক্টর ইউনূস তার যে সরকার, সেই সরকারের মধ্যে একটা টানাপোড়েন চলছে। আর মাঝখানে রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। এই যে বিষয়টা 5ই আগস্টের পর থেকে বারবার করে বলেছি। একই কথা বারবার করে বললে যেটা হয়, নিজেরও একটু মনে থাকে, সুবিধা হয় এবং একটু নিজেকে পরখ করে নেওয়া যায়। আর বাকিদেরও জানালে যেটা হয়, এত ইনফরমেশন ওয়ার বা ডিসইনফরমেশন ওয়ার যেভাবেই আপনারা দেখেন না কেন, তাতে এই যে বলাটা বারবার করে বললে সেটা মাথার মধ্যে বেশ থেকে যায়। বলেছিলাম অনেকবারই যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হবেন আসল খেলোয়াড়, ট্রাম্প কার্ড যেটাকে বলে। তার কারণে যে সে ব্যক্তি নয়। শাহাবুদ্দিন চুপ্পুর সাথে শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। প্রায় ছাত্রাবস্থা থেকে মুজিবুর রহমানের তত্ত্বাবধানে শাহাবুদ্দিন চুপ্পু, যিনি বাংলাদেশের অধুনা প্রেসিডেন্ট, তিনি তৈরি হয়েছেন। ছাত্র হিসাবে ভালো, তার দীর্ঘ একটা কর্মজীবনের পর তিনি মিস্টার হামিদের পর বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন এবং রাষ্ট্রপতি হবার পর যে সংকট, সেই সংকটকে অত্যন্ত দৃঢ়তার সাথে ঠান্ডা মাথায় তিনি মোকাবিলা করার চেষ্টা করছেন তার মতো করে। যেখানে সাপ মরবে অথচ লাঠি ভাঙবে না, হ্যাঁ, এর একটা কায়দা উনি ভালো জানেন। যারা রাজনীতির দক্ষ খেলোয়াড় তারা এটা পারেন। এবং অন্যদিকে রয়েছেন ওয়াকারুজ্জামান।
ওয়াকারুজ্জামান তিনি যখন সেনাপ্রধান হচ্ছেন, উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি, এবং সেনাপ্রধান হওয়ার পর তার সামনে একটা বিরাট চ্যালেঞ্জ এসে উপস্থিত হলো। তিনি ততক্ষণে বুঝে গেছেন 5ই আগস্টের আগেই 3 তারিখেই সেনাবাহিনীর যারা অফিসার ছিলেন তারা জানিয়ে দিয়েছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা যেহেতু নিজের দেশের নাগরিক, গুলি চালাবেন না। এটা ঠিকই সিদ্ধান্ত। তার কারণ বাংলাদেশের সেনাবাহিনীর যা নিয়মকানুন আইন যা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর সাথে তার অনেকটা মিল রয়েছে। কীরকম মিল? কোনো দেশের, এই 2 দেশের সেনাবাহিনী কখন নিজের দেশের জনগণের উপর গুলি চালাবে না বা পারে না, আইনত পারে না। তাদের কাজ হচ্ছে বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা। ভারতীয় সেনাবাহিনীরও তাই কাজ। তাহলে এই কাজটা করবে কে? আধা সামরিক বাহিনী আছে এবং পুলিশ আছে, বাংলাদেশের ক্ষেত্রে আনসার বাহিনী আছে। কিন্তু তারা তখন রণভঙ্গ দিচ্ছেন, তারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সেভাবে নন। এবং যে মব আর কি, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, তখন অনেকেই রয়েছেন বৈপ্লবিক উচ্ছ্বাসে ভাসছেন, যারা কোনো দিন আরশোলা দেখেও যাদের হচ্ছে হৃৎপিণ্ড ধুরুসপুরুস করে, তারাও তখন শেখ হাসিনার বিরোধী হয়ে বিপ্লবের অংশীদার হচ্ছেন। এক মহান বিপ্লব সংগঠিত হচ্ছে বাংলাদেশে, সেই বিপ্লবের তারা অংশীদার হচ্ছেন। কিন্তু এখন আপনাদের মনে হচ্ছে ওটা বিপ্লব না একটা চরম ভ্যান্ডালিজম। ভ্যান্ডালিজম বলে ইংরেজিতে একটা শব্দ আছে না, সে শব্দটা একটু খোঁজ করবেন, দেখবেন জার্মানিতে 2টো এরকম ট্রাইব ছিল এককালে, গথ আর ভ্যান্ডাল। এই গথ আর ভ্যান্ডালরা যেখানে যাবে একেবারে মারামারি এই করে পুরো একদম তায়েস নায়েস করে দেবে। তার থেকে এই ভ্যান্ডালিজম শব্দটা এসছে। সে চরম ভ্যান্ডালিজম। এক দফা দাবির পর শেখ হাসিনা যখন চলে গেলেন, বিপ্লবী চরিত্র 1 ঘন্টার মধ্যে সামনে চলে এলো। মহান বিপ্লবীরা রাজহাঁস চুরি করে কেটে খাবেন ভাবছেন। কেউ কেউ শেখ হাসিনার অন্তর্বাস পর্যন্ত দেখিয়ে এসে কি বিভৎস চিৎকার তাদের, ছি 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 ছি। গোটা পৃথিবী তখন স্তম্ভিত হয়ে দেখছে। আর যারা এর কুশীলব ছিল, এবং কুশীলব যেখানে হচ্ছে এই ডিজাইনটা তৈরি হয়েছিল, তারা তখন মিচকি হাসি হাসছেন। কেউ কেউ কোনো সমুদ্র সৈকতে বসে তখন ডিনার করছেন বা লাঞ্চ করছেন। এইভাবে বাংলাদেশে একটা সংগঠিতভাবে একটি সরকার, যে নির্বাচিত সরকার, সে নির্বাচন নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে। এবং এই হাজারো প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন খুব সঠিক, যে গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে নির্বাচন হয়, সেই নির্বাচনের কোনো ওয়েস্টার্ন মডেল বাংলাদেশে কখনো সেভাবে প্রয়োগ হয়নি। যদিও তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেশ কিছু এরকম চেষ্টা হয়েছে, এবং সেই চেষ্টার মধ্যে বিএনপি ছিল। আসলে বিএনপির রাজনৈতিক দল হিসাবে বিএনপির উত্থানটা যেহেতু ক্যান্টনমেন্ট থেকে হয়েছে, তাই আধুনিক রাজনীতির অনেক প্যাঁচ পয়য়ার তাদের জানা নেই। সংগঠন কিভাবে তৈরি হতে হয়, সংগঠনের যারা কর্মী থাকেন তাদেরকে কিভাবে ইকুইপ করে রাখতে হয়, বিরোধী অবস্থা থাকার সময় তাদের জীবনযাপন কিভাবে চলবে, অর্থনৈতিক পরিকল্পনা কি থাকবে, এই সম্পর্কে রাজনৈতিক দলের যারা করেন, সিজনড পলিটিশিয়ান যারা, তারা এগুলো ভাবেন। আমাদের বাংলাতেও দেখেছি। আমি তো মাঝে মধ্যে ভাবি, এই যে রিজভি বলে যেমন বিএনপির একজন নেতা আছে, এই ভারত বিদ্বেষী জিগিরটাকে কিন্তু বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি উস্কে দিয়েছিলেন রিজভি। কথায় কথায় কলকাতায় আসতেন, কথায় কথায় শাড়ি কিনতেন বইয়ের জন্যে, শাল কিনতেন, সেই শাল আগুনে ফেলে তিনি বলছেন না, এই ভারতীয় পণ্য বয়কট করলাম, আমাদের বাংলাদেশের শাল তৈরি করব। তো ওই শাল বানাতে গিয়ে ওই শাল গাছ উপড়ে দিয়েছে। এই হচ্ছে এই রিজভিদের মতো রাজনীতিবিদ। নেহাত আপনি ছোটদার পাল্লায় পড়েননি, পড়লে বুঝতে পারতেন। জানেন তো ছোটদাকে? হ্যাঁ, বাংলার রাজনীতিতে একজন ছিলেন, ধুতি পাঞ্জাবি পরা, ইয়া বড় রিচ ছিল তার, প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, একদম দিল্লির নেতৃত্বকে পর্যন্ত কোনোদিন ছেড়ে কথা বলেননি। সোমেন মিত্রর কথা বলছি। বাংলাদেশের যারা আমার এই পর্বটা দেখছেন একটু জেনে নেবেন, 50-60-এর দশকের আওয়ামী লীগ যারা করতেন, বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, তারা অনেকে কিন্তু সোমেন মিত্র বা তার পরিবারকে চেনে। কেন চেনে সেটা একটু রিসার্চ করে নেবেন। পাল্লায় পড়েননি তো রিজভি সাহেব? যাকে এই সমস্ত অকিঞ্চিতকর বিষয়কে নিয়ে বেশি ভারাক্রান্ত করতে চাই না। আসলে কেন স্নায়ুযুদ্ধটা চলছে, এবার সেই প্রসঙ্গেই আসতে হয়।
তার কারণ হচ্ছে বাংলাদেশে এখন অনেকগুলো ফ্রন্ট খুলে গেছে, নিজের দেশের মধ্যে ফ্রন্ট খুলে গেছে। ইউনূস মনে হয় এটাই চেয়েছিলেন, একটা ফ্রন্টের সাথে আরেকটা ফ্রন্টের দ্বন্দ্ব চলবে, কিছুদিন টাইম পাওয়া যাবে, আবার সেই ফ্রন্টটার সাথে মৈত্রী হবে, অন্যদিকে আরেকটা ফ্রন্টকে তিনি জাগিয়ে দেবেন। এই যে যুদ্ধে বিভিন্ন ফ্রন্ট খোলা, এগুলো অত্যন্ত বুদ্ধিমান বা ধূর্ত যারা হন তারা উভয়ের মধ্যে এই জিনিসগুলো থাকে। বয়স্ক লোক একেবারে সমস্ত বুদ্ধি পেকে একেবারে দরকচা হয়ে গেছে ডক্টর ইউনূসের, তাই এই ধরনের পরিকল্পনা তিনি করেন। তিনি প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন এই যে সাংবিধানিকভাবে শপথ নেওয়া এবং রাষ্ট্রপতি শপথ নিচ্ছেন সংবিধান অনুযায়ী, পাশে এরকমভাবে স্টিল একদম ইস্পাত দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং 3 বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, সেনাবাহিনীর এই 3 প্রধান মিলে তারা দাঁড়িয়ে আছেন, সেখানে শপথ নিচ্ছেন ডক্টর ইউনূস। এদিক ওদিক তাকাচ্ছেন কিন্তু উপায় নেই এদিক ওদিক হবার। তখন থেকে বুঝেছিলেন এ লোক যতদিন থাকবে আমার পক্ষে সব পরিকল্পনা প্রস্তুত করা খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। কিন্তু মাস্টার মাইন্ড যারা রয়েছেন, মাস্টার মাইন্ড পেছন থেকে খেলছেন, কিন্তু অত বড় খেলোয়াড় কি তিনি হয়েছেন? ও ভালো কথা, একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশের একজন বিখ্যাত যিনি রয়েছেন তার মাঝে মধ্যে আমি শুনি, আব্বাসি হুজুরের শুনছিলাম কিছুদিন আগে, বলছে পিঠের চামড়া উঠে যাবে এই সমস্ত যারা এই উপদেশটা হয়েছে। তার কারণ তিনি বলছেন কিছুদিন আগে মাত্র খতনা হয়েছে, তারপরে এগুলো মন্ত্রী হয়ে গেছে। রাজনীতি করা তো সোজা জিনিস, আন্দোলন করা এক জিনিস, আন্দোলনে অনেক সময় একটা হিরো হওয়া যায়, কিন্তু রাজনীতি অন্য জিনিস। রাজনীতিতে 2 আর 2 5 করতে হবে, এটার নাম রাজনীতি। সেখানে অনেকগুলো এক্স ফ্যাক্টরকে কাজ করাতে হয় এবং সেই এক্স ফ্যাক্টরগুলোকে গন্ধ বুঝতে হবে এবং চিনে নিতে হবে। রাজনীতিতে তারাই সফল যারা অনেক দূর অবধি দেখতে পায়। তাহলে ডক্টর ইউনূসকে অনেক দূর অবধি দেখতে পেয়েছেন না, একেবারেই পাননি। তিনি চেয়েছিলেন কত তাড়াতাড়ি তিনি প্রভুর হুকুম তামিল করবেন। আপনারা শেখ হাসিনার বক্তব্যগুলো শুনবেন, কখনো তিনি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কিচ্ছু বলেননি। আসলে তো তার বিরুদ্ধে বলার যথেষ্ট কারণ ছিল যে সেনাপ্রধান হবার ক্ষেত্রে শেখ হাসিনার কি কোনো অবদান নেই? শেখ হাসিনাকে কম বদনাম পেতে হয়েছে যে তার পরিবারের একজন, সেই পরিবারের অত্যন্ত আত্মীয়, তাকে সেনাপ্রধান বানানো হচ্ছে, কি তার যোগ্যতা? সেদিনও তিনি কিছু বলেননি। তাকে যখন সামরিক বিমানে করে ভারতে পাঠানো হচ্ছে সেই সময়ও কিছু বলেননি, এবং আজও এই পর্যন্ত ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কিছু বলেননি। এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে তিনি কখনো কোনো কমেন্ট করেননি। তার যাবতীয় কমেন্ট হচ্ছে ইউনূসকে কেন্দ্র করে। তার কারণ আসল মাস্টার মাইন্ড তিনি। মাস্টার মাইন্ড হয়ে তিনি অন্যান্য মাস্টার মাইন্ড কিছু তৈরি করে, যারা সত্যিকারের ইয়াং ছেলে ছোকরার দল, তাদেরকে তিনি সামনে একটা গার্ড বা বর্ম তৈরি করেছিলেন। তাদেরকে দৌড় করাবেন, তাদেরকে দিয়ে কাজ হাসিল করবেন, আর তিনি মিষ্টি মিষ্টি হয়ে বিভিন্ন দেশে গিয়ে তিনি ভ্রমণ করবেন, বক্তব্য দেবেন, বড় বড় জ্ঞানগর্ভী বক্তব্য রাখবেন। শুরুতে একটা ভুল করে ফেলেছিলেন, সেই ভুলটা হচ্ছে উত্তর পূর্ব ভারতকে নিয়ে। উত্তর পূর্ব ভারতের দিকে অত্যন্ত অনেকের সেন দৃষ্টি রয়েছে। এটাকে 7 সিস্টার্স সবাই বলে, নিশ্চয়ই খুব আদরের নাম, 7 বোন, 7 সিস্টার্স। এটাকে ভারত তার মণিমুক্তর মতো নিজেদেরকে মনে করে, কারণ এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য এবং বিভিন্ন নৃগোষ্ঠীগুলো সেখানে দীর্ঘদিনের সহাবস্থান রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে, বিভিন্ন সময়ে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে, যা পৃথিবীর সমস্ত গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ইতিহাস সেই খুঁজে পাওয়া যায় এই পৃথিবীর জন্মলগ্ন থেকে। তার কারণ একে অপরের উপর প্রভুত্ব বিস্তার করা, একে অপরকে সরিয়ে দেওয়া, একে অপরকে সরিয়ে দিয়ে ক্ষমতাকে করায়ত্ত করা। এই পৃথিবী যখন একেবারেই কোনো কিছু আবিষ্কার হয়নি, আগুন আবিষ্কারের পরপরই এই ঘটনাগুলো ঘটতে শুরু করে। তাই এটা তো নতুন কিছু নয়, কিন্তু এই নতুন ঘটনাটাকে বিশ্বের কাছে এমনভাবে ডক্টর ইউনূসরা পরিবেশন করলেন যে বাংলাদেশে যদি আগুন জ্বলে তাহলে উত্তর পূর্ব ভারতে আগুন জ্বলবে। আসলে কথাটা তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশে তো আগুন জ্বলছে সে কবে থেকে? 47 সালে জ্বলেছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দ্বিজাতি তত্ত্বের কারণে আগুন জ্বলেছিল, হয়নি? নোয়াখালীতে আগুন জ্বলেনি? কিভাবে হিন্দু নরসংহার হয়েছিল, সবই তো হয়েছিল। 47-এর পরে 52-তে আগুন জ্বলেনি ভাষা আন্দোলন নিয়ে?
তারপরে 65-তে জ্বলেনি, বা 70 সালের নির্বাচনে আগুন জ্বলেনি? আগুন তো সবসময়ই জ্বলছে বাংলাদেশে। সে আগুন নেভানোর জন্যে কয়েকজন জ্ঞানী গুণী মহাপুরুষ সেখানে ছিলেন। কত নাম বলবো, মৌলানা ভাসানীর কথা বারবার মনে আসে, প্রাজ্ঞ মানুষ, কত রকম দর্শনের নৌকায় তিনি চড়ে বসেছেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত গেছেন। কখনো সাম্যবাদী দর্শনের দ্বারা উদ্দীপ্ত হয়েছে, কখনো ইসলাম, কখনো বাঙালিত্ব, কতভাবে জীবনকে দেখেছেন। ক্ষমতার বৃত্তে যাননি, কখনো নির্বাচনে দাঁড়াননি। আমাদের দেশে যেরকম আছে মহাত্মা গান্ধীর উদাহরণ, মহাত্মা গান্ধী কোনোদিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবার জন্য তিনি করেননি। বিশ্বের গণ আন্দোলনে কত রকমের আন্দোলন হয়, মহাত্মা গান্ধী দেখিয়েছিলেন সেটা। বা জয়প্রকাশ নারায়ণ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তানাশাহী রাজত্বের বিরুদ্ধে 1977 সালে ভারতবর্ষের ইতিহাসে প্রথম অকংগ্রেসী সরকার গঠনের এক মহানায়ক ছিলেন জয়প্রকাশ নারায়ণ, যেটা ভারতের ইতিহাসে জেপি মুভমেন্ট নামে ইতিহাস বিখ্যাত হয়ে আছে। এরকম প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত মায় একটা কোনো বড় রকম তকমা কিছুর জন্যই করেননি। মৌলানা ভাসানীও অনেকটা সেই রকমই ছিলেন। বা তাজউদ্দিন আহমেদের কথা মনে পড়ে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কথা তো ছেড়েই দিলাম। মুজিবুর রহমানকে যদি কেউ এক কথায় বলেন তিনি কত জনপ্রিয় বা কী, আমি শুধু এটুকুনেই বলবো, একটা ভাষা আন্দোলন, একটা গণ আন্দোলনকে কীভাবে রাজনৈতিক আন্দোলনে উত্তরণ ঘটিয়ে একটা জাতিমুক্তির ইতিহাসকে তৈরি করা যায়, বিশ্বের ইতিহাসে কোনো দিন এটার দ্বিতীয় উদাহরণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আগামীর পৃথিবী যত প্রজন্মের পর প্রজন্ম আসবে, আগামীর পৃথিবীও অনেক আন্দোলন দেখবে। নতুন বিশ্ব গঠনের প্রচেষ্টায় পৃথিবীর ইতিহাসে বরাবর বিভিন্ন প্রজন্ম তৈরি হবে। তারা কিন্তু তখন মুজিবুর রহমানের ইতিহাসকে সেদিনও তারা শ্রদ্ধার সঙ্গেই দেখবে, কারণ বিরল কতগুলো ঘটনা নেতৃত্ব তিনি দিয়েছেন এবং নেতৃত্বের সাথে একটা টিম তিনি তৈরি করেছিলেন। এই তো বাংলাদেশ, সেই বাংলাদেশকে অল্টার্ড বা বদলে দিতে চাইলেন। প্রথমে মানুষ বুঝতে পারেনি, খুব স্বাভাবিক। মানুষ ভেবেছিল শেখ হাসিনার 15 বছর শাসন একেবারে দুঃসহ, প্রচুর উন্নয়ন হচ্ছে, এটা ঠিক কথা, খাবার দাবারও ভালোই পাওয়া যাচ্ছে, পেট যখন ভর্তি হয়ে যাবে তখন মাথায় একটু তখন আসবে হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, আমার ব্যক্তিগত অধিকার কি সত্যি আমি পাচ্ছি, অনেক জায়গায় কি খর্ব হচ্ছে না, এসব হচ্ছে। কিন্তু এবং তাকে যারা সমালোচনা করছেন, সেই প্যারিস প্রবাসী বা আমেরিকা প্রবাসী ইউটিউবার দুই ব্যক্তি, বা যারা বাংলাদেশে রয়েছেন বিভিন্ন এক্স মিলিটারি অফিসার, কেউ বিএনপিপন্থী বা কেউ হচ্ছে জামাতপন্থী, তারাও বিভিন্নভাবে সমালোচনা করতেন। সমালোচনার মূল কেন্দ্রবিন্দু কোন দিকে থাকতো? কেন্দ্রবিন্দু ওই দিকেই থাকতো যে শেখ হাসিনা হচ্ছে ভয়ঙ্কর ফ্যাসিস্ট, বিশ্বে নাকি এইরকম ফ্যাসিজমের উদাহরণ নেই। তারা বলছেন যে চিকিৎসা করতে গেলে ভারত কেন, মালয়েশিয়া যাওয়া উচিত। তাহলে মালয়েশিয়ায় কি চলছে? বাবা ছেলের রাজত্ব কত বছর ধরে চলছে, কি প্রচণ্ড উন্নয়ন মালয়েশিয়া, বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল, গণতন্ত্র আছে। কী ধরনের গণতন্ত্র আপনারা ভালো জানেন, অনেক বেশি বাংলাদেশের মানুষ মালয়েশিয়ায় যান, ভারতের থেকেও বেশি যান। তো মালয়েশিয়া তো কখনো হলো না, কিন্তু শেখ হাসিনা হলো ইতিহাসের পতিত স্বৈরাচার। বাহ, কি রাজনীতি বোধ! আসলে শেখ হাসিনাকে 75 সালে ভেবেছিল উড়িয়ে দিতে পারবে, পুরো নির্বংশ করে দেওয়া যাবে, তারপরেও কিছু হতো না। ফাউস্টাসের ভূত মনে আছে তো, শেক্সপিয়ারের লেখা, এগুলো স্মরণ করতে হবে, এইভাবে করা যায় না। তাই যখন 5ই আগস্টের ঘটনা হলো, 5ই আগস্টের ঘটনার পরেই আমি বলেছিলাম যে সেনাপ্রধানের বক্তব্য অত্যন্ত দৃপ্ত এবং দৃঢ়। কোনোদিন বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমার অতটা উৎসাহ কখনো ছিল না। তার কারণ হচ্ছে যেখানে সেনাবাহিনীর নেতৃত্বে বঙ্গবন্ধুর ঘটনা ঘটেছে, সপরিবারে নিহত হওয়ার ঘটনা, পরে সেনাপ্রধান যখন একটা রাজনীতিবিদ হয়ে দেশটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছেন বা বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে চাইছেন, জিয়াউর রহমান, তাকেও সেনাবাহিনীর মাধ্যমে তাকে হত্যা করা হলো। তারপর জেনারেল এরশাদ তিনি যেভাবে এসে ক্ষমতা দখল করে স্বৈরাচারী আচরণ করলেন, তার বিরুদ্ধেও একটা গণ আন্দোলন হলো। তাই এই ক্যান্টনমেন্ট লেড পলিটিক্স নিয়ে অন্তত যারা রাজনীতি নিয়ে চর্চা করেন বা রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র হন, তাদের খুব একটা বিশেষ ওখানে মাথা ঘামানোর প্রয়োজন ছিল না। কিন্তু এবার প্রয়োজনটা দেখা দিয়েছে এবং অনেকেই বলছেন, বাংলাদেশের
বিভিন্ন প্রাপ্ত যে সমস্ত সংবাদ সূত্রগুলো থেকে জানতে পারছি যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি মানুষের একটা অদ্ভুত বিশ্বাস কাজ করছে, একটা ভালোবাসা কাজ করছে, এবং তার অন্যতম কৃতিত্বের অংশীদার অবশ্যই বলতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার যে সহযোগী যারা জেনারেল রয়েছেন তাদের একাত্মবোধ। কোথাও একটা জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব, তার যে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তার অতীত ইতিহাস, কেন বাংলাদেশ হোক বা ভারতবর্ষের পূর্ব প্রান্তের এই ইতিহাস তো মধ্যযুগ ছাপিয়ে যখন এই পৃথিবীর সৃষ্টি লগ্নর পর থেকে যখন আমরা সভ্যতার বিকাশ দেখতে পাচ্ছি তখন থেকে তোর ঐতিহাসিক বহু নিদর্শন আছে এই অঞ্চলের। ফলে তার একটা পরম্পরা রয়েছে, সেই পরম্পরার মধ্যে কোথাও একটা তার সেদিনের দৃপ্ত কণ্ঠে ভাষণের মধ্যে দিয়ে শুনতে পেয়েছিলাম। বলেছিলেন যে ক্যান্টনমেন্ট ছেড়ে সেনাবাহিনী রাজপথে এখন রয়েছে এবং যথারীতি একটা নির্বাচনযোগ্য পরিস্থিতি তৈরি করে সেনাবাহিনী আবার ক্যান্টনমেন্টে ফেরত যাবে, এই ছিল তার মোদ্দা বয়ান। এবং তার মধ্যে তারা দেখেছে এবং কোথাও অযাচিতভাবে গুলি চালনা বা কোনো কিছু নিবৃত্তি করা, এগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে তারা সমালোচিত হয়েছেন। অনেক জায়গায় লুটপাট হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, কথায় কথায় আন্দোলনের নামে একটা বেখাপ্পা সংস্কৃতিকে দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে এর কোনো মানে মাত্রা নেই। আসলে মানুষ ক্রমশ তখন অস্থির হয়ে যাচ্ছেন, কিন্তু সেনাবাহিনী অস্থির হননি। সেনাবাহিনী বিপরীত পথে বেশিরভাগ সময় থেকেছে। জনতা যখন অস্থির, সেনাবাহিনী তখন স্থির। জনতা যখন স্থির হয়ে গেছে, সেনাবাহিনীকে তখন অস্থির দেখাচ্ছে। অস্থিরতার কারণটা কি? ওই যে বললাম স্নায়ুযুদ্ধ। ডক্টর ইউনূস বুঝে গেছিলেন এ সেনাপ্রধানকে যেভাবে হোক সরাতে হবে, এবং সরানোর জন্যে তিনি নানা রকম কলকাঠি নেড়েছেন। প্রথমে এই নাহিদ ফাহিদদের দিয়ে তিনি একটা করে দিয়েছিলেন যে সেনাবাহিনী, তারপর রাষ্ট্রপতি ভবন ঘেরাও, কোনোটাই সফল হয়নি। সেনাবাহিনী রাষ্ট্রপতি ভবনকে ঘিরে রেখে দিয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতিকে যাতে কেউ ডিস্টার্ব না করে, এবং কোনো কিছু করতে গেলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী, এমনিতেই এটি নির্বাচিত সরকার নয়, সংবিধানকে অগ্রাহ্য করে পুরোটা কিছু করতেও পারবে না। এই সংস্কারের নামে হচ্ছে ওই সালতামামি করা ছাড়া তাদের অন্য কোনো গত্যান্তর নেই। আর হচ্ছে নোট কামানো, তাতে সেনাবাহিনীর বিশেষ কিছু যায় আসে না, যদি না সেটা মাত্রাতিরিক্ত জায়গায় যায়। কিন্তু এই সেনাবাহিনীকে এবার দেখা যাচ্ছে এক অন্য ভূমিকায়। 5ই আগস্টে যে ঘটনা ঘটার আগে 3রা আগস্ট নাগাদ নাইমুল ইসলাম, সেনাবাহিনীর বরখাস্ত হওয়া একজন সেনাকর্তা, তার সেই জ্বালাময়ী ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্ট তখন অনেকেই হয়েছে তিনি 5ই আগস্টের পর এক মহান বিপ্লবী রূপে আবর্তিত হলেন, এবং তিনি সহযোদ্ধা বলে একটি অর্গানাইজেশন তৈরি করেছিলেন। এই নাইমুল ইসলাম নাকি গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন সংবাদ সূত্র তাই জানতে পারছি, আমি তো বাংলাদেশের নাগরিক নই বা বাংলাদেশে থাকি না, কিন্তু এটা প্রায় নিশ্চিত যে নাইমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বিভিন্ন সেনানিবাসের আশেপাশে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে সেখানে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে সেনাপ্রধান। কোনো রকম সভা সমাবেশ করা যাবে না। তার আগে হঠাৎ হাউইয়ের মতো কত সমাবেশ সেখানে হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি সমাবেশ করছে যমুনাতে, সেখানে তাদের জন্য জল আসছে, খাবার আসছে। তারপর জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, তাদের অবশ্য অনেকগুলো যৌক্তিক দাবি ছিল, তাদের জন্য অবশ্য জল বা খাবার নয়, তাদের জন্য ছিল পুলিশের ডান্ডা। আর এসবের পরিপ্রেক্ষিতের মধ্যে আড়ালে রচিত হচ্ছিল একটা গভীর ষড়যন্ত্রের চিত্রনাট্য, যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হবে এবং যেভাবে হোক গান পয়েন্টে রেখেও দরকার পড়লে রাষ্ট্রপতিকে দিয়ে সাইন করানো হবে। কিন্তু এই খেলার এক বড় খিলাড়ি, গভীর পানির মাছ ওয়াকারুজ্জামান, তিনি অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন। ওই যে বলে না, অ্যান্টিসিপেট করা বা পারসেপ্ট করা। এই যেরকম পাকিস্তানের সব ওই মিসাইলগুলোকে S-400, ভারতের সুদর্শন চক্র যেটা ইন্টারসেপ্ট করেছিল, একেবারে ছাই করে দিয়েছিল আকাশেই, ঠিক এরকমইভাবে তাদের পরিকল্পনায় ছাই করে দিয়েছে ওয়াকারুজ্জামান। এটাকে বলা ইন্টারসেপশন। ইন্টারসেপ্ট করার ক্ষমতাই একজন সেনাপ্রধানের সবচেয়ে বড় অস্ত্র। এমনি এমনি ভারতের সেনাপ্রধান জেনারেল ত্রিবেদী এমনি ওয়াকারুজ্জামানের কথা বোঝেন, উই আর ইন ক্লোজ কন্ট্যাক্ট, মনে পড়ছে তো সেটা। মাঝে মধ্যে আবার যারা ভারত বিরোধী শক্তি ওয়াকারুজ্জামান ভারতপন্থী বলে মাঝে মধ্যে সেই ওই প্রেস কনফারেন্সটা শোনায়, তো শুনতে থাকুন।
আর পরিকল্পনা করতে থাকুন নানা রকম, তার কারণ একটা বড় ইন্টারসেপ্ট করার যে ক্ষমতা তার রয়েছে সেটা আর কেউ জানুক বা না জানুক, জানতেন শেখ হাসিনা। এই জন্যই তিনি একজন দক্ষ রাজনীতিবিদ। কত বড় তিনি প্রধানমন্ত্রী, কত বড় প্রশাসক এটা জানি না, তবে রাজনীতির ছাত্র হিসাবে এটা বলি এবং বুঝি যে দক্ষিণ পূর্ব এশিয়ার একজন সেরা রাজনীতিবিদের তকমা অবশ্যই তিনি পাবেন, শেখ হাসিনা যার নাম। এর ব্যাপারে কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই আজ বাংলাদেশে স্নায়ুযুদ্ধটা এটাই যে সেনাপ্রধান তিনি যেমন নাইমুল ইসলামকে গ্রেপ্তার করে দিয়েছেন। এই নাইমুল ইসলাম হচ্ছে ঘুষ এবং বউকে যেটাকে বলে অত্যাচার, এই অভিযোগের জন্য সেনাবাহিনী থেকে নিষ্কাশিত মানে বহিষ্কৃত শেখ হাসিনার সময়। তিনি এরকম বহিষ্কৃত অফিসাররা ফ্যাসিবাদের শিকার বলে একটা মায়াকান্না জুড়ে একটা বিপ্লবী ভাব রচনা করতে চেয়েছিলেন, পাত্তাই পায়নি, আর ফুস। কিন্তু সব কিছু হচ্ছে জনগণ এবার কিন্তু বুঝতে পারছে। তাই কত জায়গায় নানা রকম সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, কোনো জায়গায় হচ্ছে একটা ছাগলের মধ্যে হচ্ছে মাহফুজ আলমের মুখ বসিয়ে দিয়ে বলছে এটাকে জিয়াফত করা হবে। এগুলো এবার হচ্ছে পাল্টা, যেটাকে বলে অনেক দিন ধরে অ্যাকশান হচ্ছিল ওদের, মানে হচ্ছে এই সমন্বয়ক বা এই যে নতুন যে শক্তি বা জাতীয় নাগরিক পার্টি, যে বিভিন্ন রকম অ্যাকশান চলছিল, এবার পাল্টা রিয়াকশানস যেটাকে বলে। তাই অ্যাকশান রিয়াকশানসে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, প্রতি মুহূর্তের কিন্তু অনেকগুলো আপডেটস আসছে। সেনাবাহিনীর প্রতি আস্থা বাড়ছে এবং সেনাবাহিনী যেহেতু একটা আস্থা অর্জন করতে পেরেছে, তাই বলা যায় পরিবেশটা গরম থাকলেও কিন্তু একটা অদ্ভুত নৈশব্দও বিরাজ করছে। যে কোনো ঝড়ের আগে এটা পূর্বাভাস। ভারত যেদিন অপারেশন সিঁদুর পরিচালনা করছে, সবচেয়ে পৃথিবীর জঘন্যতম এবং দুর্ধর্ষ জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিচ্ছে, তার দুদিন আগে থেকে এক গোটা ভারতবর্ষ জুড়ে এক অদ্ভুত নৈশব্দ বিরাজ করছিল। যে কোনো ঝড়ের আগে এটা পূর্বাভাস। ঝড় আসার আগে অদ্ভুতভাবে প্রকৃতি ঠান্ডা হয়ে যায়। বাংলাদেশে এখন বিভিন্ন পয়েন্টে রয়েছে জনগণের মধ্যে সেই ওই তীব্রতা নেই, কিন্তু আছে যেটা ভেতরে এক ক্রোধ, যে ক্রোধের জন্ম হয় বেইমানির দ্বারা শিকার হওয়া মানুষ। যখন মানুষের এই চোখের পর্দাটা সরে যায়, সে বুঝতে পারে যে একদল বেইমান বিশ্বাসঘাতক তাদের আবেগ নিয়ে খেলেছে, তখন যে পাল্টাটা আসে সেটা খুব ভয়ঙ্কর। হয়তো এটা অ্যান্টিসিপেট করতেও পাচ্ছেন ডক্টর ইউনূস বা তার যারা বিভিন্ন লোকজনকে তিনি নিয়ে এসেছেন, তারা বিদেশে প্রশিক্ষিত এবং প্রভুরা তো রয়েছেনই, যেমন খলিলুর রহমান বা এই, কিন্তু অত সোজা না। এটাও জেনে রাখবেন একজন মিলিটারি জেনারেলের শক্তি কিন্তু অন্য জায়গায়। এবং ওয়াকারুজ্জামান সময়ের এই যে একটা পরীক্ষা তার কাছে চলছে, যদি সেটা উত্তীর্ণ তিনি হয়ে যান, তাহলে বাংলাদেশে শুধু না, এই উপমহাদেশের ইতিহাসে উনি এবং সাহাবুদ্দিন চুপ্পু এই দুজন কিন্তু থেকে যাবেন। তাই এক কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছেন এই দুই ব্যক্তি। বিভিন্ন বিরুদ্ধ শক্তি, সেখানে দৃঢ়চেতা ওয়াকারুজ্জামান, তার সেনাবাহিনীর অর্জিত বুদ্ধি এবং একজন সেনানায়ক বা সমন্বয়কের যে স্ট্র্যাটেজিগুলো কাজ করে সেগুলো তিনি প্রয়োগ করবেন, এটা ধরেই নেওয়া যায়। তাই এই স্নায়ুযুদ্ধের মধ্যে আমরা শুধু এটুকুই বলতে পারি যে অনেক কিছু আগামী সময়ে ঘটবে এবং সেই ঘটনা প্রবাহ আমি সুজিত চট্টোপাধ্যায় আপনাদের কাছে তুলে ধরব। আপনারা আরও বেশি করে দেখুন, শেয়ার করুন, মতামত দিন। তার কারণ বাংলাদেশের রাজনীতি বরাবরই ভীষণভাবে প্রভাব ফেলেছে খুব ছোট থেকেই, এবং বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে যে দেখেছি কোথাও একটা স্বাধীনতা স্পৃহা তারা যে জ্বালিয়েছিলেন, সেখানে কোথাও খুব অল্প বয়সে মুজিবুর রহমানের মধ্যে যেন বুঝতাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু যেন কোথাও একটা জায়গায় ভর করেছেন। বাঙালির ইতিহাসের মধ্যে তো সেটা রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মাধ্যমে। প্রথম ভারতীয় হিসেবে সাবমেরিন তিনি চালিয়েছিলেন, সাবমেরিন করে সিঙ্গাপুর চলে গিয়েছিলেন জাপান থেকে। সুতরাং এই সব ইতিহাসগুলো যখন সামনে আসে, মুক্তিযুদ্ধের ঘটনা আসে, তখন এই সমস্ত শক্তিগুলোকে বড্ড অকিঞ্চিতকর লাগে। বিভিন্ন জায়গা থেকে ধার করা টোকা কতগুলো মতবাদকে
একসাথে সংশ্লেষিত করে একদঙ্গল ধান্দাবাজ এবং একেবারে মানুষেরকে চরম হয়রানিগ্রস্ত করে নিজের আখের গোছানো বিভিন্ন বয়সী কতগুলো রাজনীতিবিদ, আদপেই যারা রাজনীতির অ-ক জানে না, তারা একটা সুমহান দেশকে তারা শাসনভার চালাচ্ছে। এই জিনিসও দেখতে হবে এই সময়ে দাঁড়িয়ে। দেখতে যখন হবে তাহলে বলতেও হবে। তাই প্রত্যেক সময় অ্যাকশান রিয়াকশান নিয়ে এই বলাটা থাকবে। আজ এই পর্যন্তই থাকছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।